হ্যাঁ, আমাদের কাছে যে অঙ্কটা দেওয়া আছে, দেখেন আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি। অঙ্কটায় কি বলছে? 6 নম্বর যে অঙ্ক, এখানেও দেওয়া আছে আমাদের কাছে। বলছে আহমেদ লিমিটেডের 2024 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য নির্ণয় দেওয়া হলো। কিছু তথ্য আমাদের কাছে দেওয়া আছে। দেখেন এই অঙ্কটাতে আপনার আগে যে অঙ্কগুলো যেমন তারিখ দেওয়া থাকতো, সেই তারিখ দেওয়া নেই। এখানে আপনাকে এভাবে বলে দিছে কাঁচামাল 2 লাখ টাকা, আবার এখানে আছে 50,000 টাকা। দেখেন সমাপনী প্রারম্ভিক দেওয়া আছে। চলতি কার্য 1,60,000 টাকা, 1 লাখ টাকা, সেটাও আপনাকে এভাবে দেওয়া আছে। পরবর্তী অংশটা দেখেন, আরো একটা অংশ আপনাকে বলে দিছে। সেটা কি বলছে? তৈরি পণ্য। তৈরি পণ্য দেওয়া আছে 3 লাখ টাকা, 1,50,000 টাকা। তার মানে আমার এই যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটায় আমার তারিখ দেওয়া নেই। আমরা কিছু কিছু অঙ্ক দেখছি তারিখ দেওয়া আছে, কিছু কিছু বলা আছে প্রারম্ভিক সমাপনী উল্লেখ করা আছে। আর এই অঙ্কটায় আমরা দেখছি যে কাঁচামাল দিয়ে প্রারম্ভিক সমাপনী দুই পাশে টাকা দেওয়া আছে। যাই হোক, অঙ্কের সিস্টেম একই। পরবর্তী বলছিল কাঁচামাল কুড়ায় আমার কাছে আছে 5 লাখ টাকা, প্রত্যক্ষ মজুরি আছে 2,40,000 টাকা, কারখানা উপরিব্যয় আছে 4,50,000 টাকা, আর পরবর্তী আছে বিক্রয় উপরিব্যয় আমার কাছে আছে 3 লাখ টাকা। পরবর্তী বলছে কোম্পানি মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। অর্থাৎ আপনার যে খরচ হবে, মোট যে খরচ এই কোম্পানিতে, সেই খরচের উপরে 20% সে লাভ করবে। এবং বিক্রয় মূল্য যেটা হবে সেখানে আবার সে 15% হারে তার মধ্যে মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এই অংশটা আমার কাছে দেওয়া আছে। আমরা যদি অঙ্কটা শুরু করতে চাই, আমাদের সাইটে অঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে অঙ্কটা দেখব। দেখেন প্রথম অবস্থায় আমাদের যে ফরম্যাটটা, আমাদের ফরম্যাটটা কি আমাদের মনে আছে মোটামুটি? আমরা তো বেশ কয়েকটা অঙ্ক করছি, আমরা কিন্তু শেষ পর্যায়ে। আমাদের আজকের ক্লাসটাই শেষ এখানে, আমি আশা করছি। যদি আমাদের আর কোনো অঙ্ক করার মতো না থাকে, আমি আজকে দেখব। যদি অঙ্ক করার মতো না থাকে তাহলে আজকেই শেষ ক্লাস। দেখেন বলা আছে এখানে প্রারম্ভিক কাঁচামাল। আমার এখানে প্রারম্ভিক কাঁচামাল দুইটা ছিল, একটা কাঁচামাল ছিল প্রারম্ভিক, একটা সমাপনী, একটা 2 লাখ টাকা, একটা 50,000 টাকা। দেখেন আমরা প্রারম্ভিক কাঁচামাল আছে 2 লাখ টাকা, কাঁচামাল ক্রয় আছে 5 লাখ টাকা। এখানে দেখেন কাঁচামাল ক্রয় দেওয়া ছিল 5 লাখ টাকা, যোগ করলাম। তার থেকে বাদ দিলাম সমাপনী কাঁচামাল, তাহলে 2 লাখ, 5 লাখ, 7 লাখ। 7 লাখ থেকে সমাপনী কাঁচামাল 50,000 বাদ দিলাম, তাহলে বাদ দিলে আসলো আমার 6,50,000 টাকা। এই 6,50,000 টাকা আমার কি ব্যবহৃত কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা জানি সবসময় প্রত্যক্ষ খরচ সমূহ যুক্ত হয়। প্রত্যক্ষ খরচ যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে সেই যে অংশটা আমাদের কাছে আসে, সে অংশকে কি বলা হয়? সে অংশকে বলা হয় আমাদের কাছে মুখ্য ব্যয়। তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ সমূহ, এখানে দেখেন প্রত্যক্ষ মজুরি একটাই আছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা আমরা যোগ করলাম। 2,40,000 যোগ করলে আমাদের আসলো কত? 8,90,000 টাকা। এই 8,90,000 টাকা আমার মুখ্য ব্যয়। তাহলে 8,90,000 টাকা যখন আমার মুখ্য ব্যয় আসছে, মুখ্য ব্যয়ের সাথে আমরা জানি কারখানা উপরিব্যয় যোগ করতে হয়। যদি কারখানা উপরিব্যয় বা কারখানা রিলেটেড যে সকল খরচ আছে সেগুলো যদি যোগ করি, তাহলে আমাদের আসে মোট উৎপাদন ব্যয় বা মোট কারখানা ব্যয়। তাহলে আমাদের কাছে মুখ্য ব্যয়ের পরবর্তীতে দেখেন কারখানা ব্যয়ের একটা অংশ ছিল, এই যে কারখানা উপরিব্যয় দেওয়া আছে 4,50,000 টাকা। সেই 4,50,000 টাকা আমরা যোগ করলাম, যোগ করলে আসলো 13,40,000 টাকা। এই 13,40,000 টাকা আমার মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক চলতি মজুদ পণ্য, অর্থাৎ চলতি কার্যের যে প্রারম্ভিক মজুদ, সেটা আমরা যোগ করব। আর চলতি কার্যের সমাপনী মজুদটা আমরা বাদ দিব। তাহলে দেখেন আমার চলতি কার্যের প্রারম্ভিক সমাপনী আছে, চলতি কার্যের প্রারম্ভিক আছে 1,60,000 টাকা, সমাপনী আছে 1 লাখ টাকা। তাহলে আমার এই অঙ্কের মধ্যে দেখেন পরবর্তীতে আমরা, আমাদের কাছে মোট উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুদ পণ্যের যে চলতি কার্যের, সেটা আমরা 1,60,000 যোগ করলাম, তাহলে আসলো 15 লাখ টাকা। 15 লাখের থেকে আমরা সমাপনী মজুদ পণ্য চলতি কার্যের বাদ দিলাম 1 লাখ টাকা, তাহলে থাকলো 14 লাখ টাকা। এই 14 লাখ টাকা যে অংশটা, সেটা হচ্ছে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের এখন চূড়ান্ত পণ্য যোগ বিয়োগ করতে হবে, যেটা প্রারম্ভিক যোগ সমাপনী বাদ। তাহলে দেখেন তৈরি পণ্য বা উৎপাদিত পণ্যের যে অংশটা আছে, সেটা হচ্ছে 3 লাখ আমার প্রারম্ভিক আছে, 1,50,000 সমাপনী আছে চূড়ান্ত পণ্যের। তাহলে দেখেন সেই উৎপাদিত পণ্য, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ, চূড়ান্ত পণ্য বা তৈরি পণ্য যাই বলেন না কেন, এখানে তৈরি পণ্য দেওয়া আছে, আমার এখানে চূড়ান্ত পণ্য লেখা আছে। তাহলে চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ ছিল 3 লাখ টাকা, তাহলে যোগ করলে আসলো 17 লাখ। সেখান থেকে 17 থেকে আমরা আবার উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ চূড়ান্ত পণ্য যেটা ছিল সেটা বাদ দিলাম 1,50,000 টাকা।
বাদ দিলে আমাদের কাছে আসলো দেখেন 15,50,000 টাকা। এই 15,50,000 টাকা তাহলে আমার বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রি করব সেই বিক্রিত পণ্যে আমার উৎপাদন ব্যয় আসলো মোট সব মিলায়ে 15,50,000 টাকা। এই 15,50,000 টাকার পরবর্তীতে আমাদের কাছে দেখেন যোগ বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয়। বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় দেখেন আমার কাছে এখানে শুধুমাত্র বিক্রয় উপরিব্যয় নামে আছে, আমার আর কিছু নাই, প্রশাসনিক কিছু নাই। তাহলে বিক্রয় উপরিব্যয়ের মধ্যে আছে 3 লাখ টাকা। তাহলে এই বিক্রয় উপরিব্যয় 3 লাখ টাকা আমরা যোগ করলাম, তাহলে আসলো 18,50,000 টাকা। এই 18,50,000 টাকা আমার মোট ব্যয়। তাহলে আমরা এই অংশের মোট ব্যয় পাইলাম। মোট ব্যয়ের পরবর্তীতে আমাকে বলছিল কোম্পানি মোট খরচের উপর 20% হারে লাভ করবে। যদি আমার এখানে আবার না বল বিক্রয় মূল্যের উপরে বললে আমার আবার একটু আলাদা সিস্টেমে করতে হতো, কিন্তু আমার এখানে মোট খরচের উপরে বলছে, তাহলে আমার মোট খরচ হচ্ছে 18,50,000 টাকা। এই 18,50,000 টাকার উপরে আমরা মুনাফা ক্যালকুলেশন করব। তাই দেখেন যোগ মুনাফা 18,50,000 গুণ 20%, তাহলে 20/100 ক্যালকুলেশন করলে আসছে 3,70,000 টাকা। তাহলে এই 3,70,000 টাকা যদি যোগ করি তাহলে আসে 22,20,000 টাকা। এই 22,20,000 টাকা আমার হচ্ছে ভ্যাট আরোপযোগ্য মূল্য, অর্থাৎ এর উপরে আমাদের ভ্যাট আরোপ হতে পারে। তাহলে ভ্যাট যদি আরোপ হয় 22,20,000 টাকার উপরে, তাহলে দেখেন ভ্যাট সবসময় 15%। বলেই দেয়া আছে 15% হারে মূল্য সংযোজন কর নির্ধারণ করতে হবে বা ধরতে হবে। তাহলে আমরা ভ্যাট ধরলাম কত টাকা, 15% হারে 22,20,000 টাকার উপরে, আসলো 3,33,000 টাকা। তাহলে এই 3,33,000 টাকা যোগ করলে আমাদের আসলো মোট 25,53,000 টাকা। এই 25,53,000 টাকা আমার মোট খরচ, অর্থাৎ বিক্রয় মূল্য, মোট খরচ না বিক্রয় মূল্য। কারণ মোট ব্যয় আমার এখানে ছিল বা মোট খরচ এখানে ছিল 18,50,000 টাকা। 18,50,000 সাথে আমরা মুনাফা আর ভ্যাট যোগ করে আমাদের কাছে আসছে 25,53,000 টাকা। এই 25,53,000 টাকা আমার বিক্রয় মূল্য। অঙ্কে আমাকে সবসময় এই ধরনের অঙ্কে বিক্রয় মূল্য আর আমাদের মূল্য সংযোজন কর বা মূসক নির্ণয় করতে বলে, বা এটা নির্ণয় করতে হয় এখান থেকে। তাহলে দেখেন আমাদের কাছে এই অংশটা আসলো। তাহলে এই অংশটা আসার পর আমরা যদি মূসক নির্ণয় করতে চাই, তাহলে সেখানে আমাদের দেখেন দেওয়া আছে আমাদের মূসক দুইভাবে নির্ণয় করতে হয়। একটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে যে ভ্যাট সেই অংশটা, আর সেখান থেকে যদি আমরা কাঁচামাল ক্রয়ের যেটা করছিলাম সেই অংশের আমার যে ভ্যাটটা দেওয়া হয়ে যেয়ে থাকে সেটাকে আমার বাদ দিতে হয়। তাহলে আমরা যদি দেখতে চাই আমাদের এই অংশে আমাদের কাছে দেখেন আমাদের কাছে যে ব্যবহৃত কাঁচামাল ছিল, ব্যবহৃত কাঁচামাল ছিল 6,50,000 টাকা। এই 6,50,000 টাকার উপরে যে আমরা 15% ভ্যাট দিয়ে দিছিলাম ক্রয় করার সময়, সেই অংশটুকু আমাকে বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপরে ভ্যাট, বিক্রয় মূল্য আমার ছিল কত টাকা, 25,53,000। এই 25,53,000 টাকার উপরে আমি যে 15% ভ্যাট দিছিলাম সেটা আমি বের করে নিলাম 15/115 দিয়ে, তাহলে 3,33,000 টাকা। ম্যাম কিছু বললেন? তুমি যাও, এই দেখো আমি খাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এই যে অংশটা আমাদের কাছে আছে বিক্রয় মূল্যের উপরে ভ্যাট, তাহলে সেটা আসছিল আমার 3,33,000 টাকা। পরবর্তী আমার বাদ ব্যবহৃত কাঁচামালের ভ্যাট, অর্থাৎ বা ব্যবহৃত কাঁচামালের উপরে যে ভ্যাটটা দিছিলাম সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল ছিল আমার 6,50,000 টাকা, তার উপরে 15% কেটে, অর্থাৎ 15% না, আমরা যে 15% দিয়ে দিছিলাম সে অংশ থেকে বের করে নিলাম, অর্থাৎ এই 6,50,000 টাকার মধ্যেই এই 84,783,783 টাকা এই 6,50,000 টাকার মধ্যেই ছিল, সেটা আমরা বের করে নিলাম। তাহলে সেটা আমাদের আসছে 44,73,000 টাকা। তাহলে দুইটাকে বাদ দিলে আমাদের 2,84,000 এই 48,217 টাকা। তাহলে এই যে অংশটা আসছিল এই অংশটা ছিল আমাদের কাছে কি মূসক বা মূল্য সংযোজন কর। তাহলে এই অংশটা মোটামুটি আমরা দেখলাম। আমার মনে হয় না আপনাদের খুব বেশি অসুবিধা আছে, কারণ আমরা এই যে ফরম্যাটের অঙ্কগুলো দেখলাম সবই একই ফরম্যাটের মতো অঙ্ক ছিল। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে আমরা যে অঙ্ক দেখলাম এর উপরে? না ভাইয়া। আচ্ছা। আর আপনাদের তাহলে এই যে অংশ আমরা দেখলাম এর পরবর্তীতে আমাদের আর অঙ্ক নাই এখানে এই ধরনের। আমাদের কাছে কিছু রিটেন টাইপ, একেবারে কিছু রিটেন অঙ্ক থাকে দুই একটা। যদি আমাদের ওই অঙ্কগুলো থেকে থাকে, অর্থাৎ একভাবে দেখেন আমি একটা অঙ্ক দেখাচ্ছি আপনাদের। আপনার কাছে যদি বই থাকে দেখবেন এরকম ধরনের অঙ্ক আছে। এই ধরনের অঙ্ক আপনাদের একটু বোর্ডটা আমি দেখবো, যদি বোর্ডের মধ্যে এসে থাকে বা এই ধরনের অঙ্ক আমি চেষ্টা করবো আগামী দিন যদি পারি একটা অঙ্ক আপনাদের সমাধান করে দেওয়ার। আমার এখানে সমাধান নাই বলে আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে। তাহলে এই যে অংশটা আছে
যদি পারি আগামী ক্লাসে আমরা এটা করব, নতুবা আমরা নতুন অধ্যায় শুরু করব। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, আপনার কাছে এই যে অঙ্কগুলো আমরা করলাম এর মধ্যে আসলে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট ছিল না। এই অঙ্কগুলো যদি আপনার কাছে 10 মার্কসের আসে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এভাবে আসতে পারে যে এই অঙ্কটা আপনাকে দিল, এই অঙ্কটা দিয়ে বললো আপনাদের যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই ধরনের অঙ্ক আছে, সেখানে এরকম বলে যে আপনাকে মুখ্য ব্যয় নির্ণয় করো, তারপরে ব্যবহৃত কাঁচামালের খরচ কত সেটা নির্ণয় করো, উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো, বিক্রয় মূল্য নির্ণয় করো। বিক্রয় মূল্য নির্ণয় করলে তো আমরা পেয়েই যাচ্ছি লাস্টে। মোট খরচ নির্ণয় করো বা মোট ব্যয় নির্ণয় করো। তাহলে যদি তখন এরকম কোনো কথা বলা থাকে, ধরে নেন আপনাকে এখানে তখন বলছিল রিকোয়ারমেন্ট 1 2 3 4 এভাবে দেওয়া আছে, তখন আপনাকে অবশ্যই এই যে মানগুলো আপনি নির্ণয় করছেন লাস্টে এসে আপনি এদেরকে দেখায় দেবেন। রিকোয়ার্ড 1 মুখ্য ব্যয় এত টাকা, রিকোয়ারমেন্ট 2 মোট ব্যয় এত টাকা। অর্থাৎ আপনার কাছে যেটা আসবে, যেটা চাইবে, সেটা আপনি একটু দেখায় দেওয়ার চেষ্টা করবেন তখন। আর টেবিলের মধ্যে কিন্তু আপনার অবশ্যই সবকিছু আছে। টেবিলের মধ্যে আপনার তো রিকোয়ারমেন্ট লেখারও জায়গা থাকে, এখানে 1 2 3 পর্যন্ত করে লিখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কয়টা অঙ্ক করছি এই কয়টা অঙ্কের উপরে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আর যদি কোনো সমস্যা বের হয় আগামী ক্লাসও আমাকে দেখাতে পারেন। আগামী ক্লাসটা আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস হবে, নতুবা আমরা নতুন অধ্যায় শুরু করবো আগামী ক্লাসে। ঠিক আছে? আপনারা মোটামুটি দেখছি আজকে 13 জন মতো জয়েন্ট হয়েছেন। 13 জন না 14 জন, 14 জন জয়েন্ট হয়েছেন আজকে। নতুন কে কে ক্লাস করছেন আজকে? আজকেই প্রথম জয়েন্ট হয়েছেন এমন কেউ আছেন নাকি এখানে যে আগে জি ক্লাস হ্যাঁ, ভাইয়া। আমি করেননি? আছি, আমি আজকে নতুন। আপনারা 2 জন নতুন ক্লাস করছেন? হ্যাঁ ভাই, আমি নতুন। আচ্ছা আচ্ছা। অপু ভাইয়া আরো কিছু বলতে দুইজন আছে চাচ্ছেন কিন্তু সম্ভবত। তাদের দেখ। হ্যাঁ, ও না, আমি ভাইয়াও আজকে নতুন। আজকে ক্লাস করছি তাই বললাম আর কি। হ্যাঁ, আচ্ছা গেস আচ্ছা করলাম। আচ্ছা। যাই হোক, মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। আমরা আগামী ক্লাস থেকে আমরা এটা, আর এটা রেকর্ডিংও আছে, ঠিক আছে? আপনারা দেখে নিতে পারেন, রেকর্ডিং গুলো দেখলেও বুঝতে পারবেন, এটা খুব একটা অসুবিধা হবে না। কারণ আপনারা এটা আবার এই যেটা করছেন এটারই ঠিক একইভাবে আপনারা, এটার একটা অঙ্ক আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, সেটা ওখানে ইংলিশে করবেন। এই কারণে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। তারপরে ওটা এই যে রেকর্ডিং গুলো আছে রেকর্ডিং গুলো দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন ক্লাসের মাঝে মাঝে, অবশ্যই সে উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা আজকে এ পর্যন্ত রাখছি। আমরা আগামী দিন তাহলে এরপর থেকে শুরু করবো। আর স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে সম্ভবত আগামী পরশুদিন আবার। স্ট্যাটিস্টিক্স কি আমাদের ওই অধ্যায়টা শেষ হয়ে গেছিল? যারা ফুল ক্লাস করছেন একটু বলতে পারবেন? ওই 7টা ক্লাস হয়েছে। না, ওইটা ওটা কি ওই অধ্যায়টা কি শেষ করে দিছিলাম? বলছিলাম কি নতুন অধ্যায় করাবো, লাস্ট দিন ক্লাস করছিলেন? না ভাইয়া। আচ্ছা, লাস্ট দিন ক্লাস করছিলেন কি স্ট্যাটিস্টিক্স এর? ফারিহা ক্লাস করছিলেন নাকি? ফারিহা, সুমাইয়া, আপনারা তো মোটামুটি বেশ রেগুলার ক্লাস করেন। এখানে যারা আছেন অধিকাংশই রেগুলারই ক্লাস করেন, গ্যাপ দেন না খুব বেশি। জি ভাইয়া, লাস্ট ক্লাস করছিলাম। আপনি বলছিলেন যে আর অঙ্ক আছে কিনা দেখে না, মানে নেক্সট অধ্যায় শুরু করবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আমি কি ওখানে লাস্ট ডারভিশ করাইছিলাম? জি ভাইয়া, আচ্ছা, করাইছিলেন। তাহলে ওখানে শেষ হয়ে গেছে আমাদের, ওটা আর করাবো না। তাহলে আমরা আগামী দিন নতুন অধ্যায় করবো, ওখানে কোরিলেশন আর রিগ্রেশন, ঠিক আছে? আর এটাও আমরা আগামী ক্লাস তাহলে হয়তো বা নতুন অধ্যায় শুরু হতে পারে। এটা যদি দেখে এটাতেও কিছু করানো তো না থাকলে আমরা নতুন অধ্যায় শুরু করবো, ঠিক আছে? জি ঠিক আছে, ভাইয়া। তাহলে ভালো থাকবেন আপনারা। আজকে পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে।